ক্লাস 5-এর হিস্ট্রি নিয়ে আমি আবারও তোমাদের কাছে চলে এলাম। আমরা হিস্ট্রি বইয়ের যেই চ্যাপ্টারটা পড়া শুরু করেছিলাম সেটি হলো দেশ বিদেশের সাম্রাজ্য। আর সেই চ্যাপ্টার থেকেই আজ আমরা জানব পারস্য সাম্রাজ্যের কথা। তাহলে চলো আমরা শুরু করি। পারস্য উপসাগরের উপকূল ঘেঁষে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব কোণ বরাবর সগৌরবে দাঁড়িয়ে আছে জাগ্রস পর্বতমালা। এই পর্বতমালার পাদদেশ থেকে পূর্ব দিকে ভারতীয় প্লেট পর্যন্ত বিস্তৃত ইরানি মালভূমি। ভৌগোলিকভাবে ত্রিকোণাকৃতির এই অঞ্চল 1935 সাল পর্যন্ত পারস্য নামে পরিচিত ছিল, আর যা আজকে ইরান নামে পরিচিত। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যে স্থানটি ইরান নামে আমাদের কাছে পরিচিত। এই অঞ্চলেই প্রতিষ্ঠিত হয়েছিল ইতিহাস বিখ্যাত পারস্য সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসে আজ অবধি যতগুলো বৃহৎ এবং প্রভাবশালী সাম্রাজ্যের নাম পাওয়া যায়, সেই সমস্ত সাম্রাজ্যগুলোর মধ্যে পারস্য সাম্রাজ্যের নাম একদম উপরের দিকে থাকবে। সম্রাট সাইরাস দ্য গ্রেটের হাতে উৎপত্তি লাভ করা এই সাম্রাজ্যটি পৃথিবীর প্রথম পরাশক্তি। ভৌগোলিক অবস্থান, উন্নত শাসন ব্যবস্থা, শিল্প সংস্কৃতি, স্থাপত্যকলা, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি নিয়ামক এর পরাশক্তি হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছিল। কিভাবে উত্থান ঘটেছিল এই পরাশক্তির, বা কারাই ছিলেন এই পরাশক্তির নায়ক, কিভাবে তা গ্রিকদের অধীনে চলে গেল এবং পুনরায় পারসিকরা তার অধিকর্তা হলেন, আর তার পরিণতি বা কী ছিল, সেই সমস্ত বিষয় আজ আমরা জানব। আলোচনার শুরুতেই পারস্য সাম্রাজ্য নিয়ে তোমাদের একটা প্রাথমিক ধারণা দিই। পারস্য সাম্রাজ্য মূলত পারস্য অঞ্চলের 550 খ্রিস্টপূর্বাব্দ থেকে 651 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে পর্যায়ক্রমিকভাবে উৎপত্তি লাভ করা একাধিক সাম্রাজ্যের সমষ্টি। আর ইতিহাসবিদগণ এই সময়কালটাকে মোটামুটি 4টি প্রধান ভাগে ভাগ করেছেন: আকামেনিদ সাম্রাজ্য, সেলুসিড সাম্রাজ্য, পার্থিয়ান সাম্রাজ্য এবং সর্বশেষ সাসানীয় সাম্রাজ্য। এদের মধ্যে আকামেনিদ সাম্রাজ্য এবং সাসানীয় সাম্রাজ্যই হল পারস্য সাম্রাজ্য। তবে কোনো ইতিহাসবিদ পার্থিয়ান সাম্রাজ্যকেও পারস্য সাম্রাজ্য বলে বর্ণনা করেছেন। সুবিস্তৃত ইরানি মালভূমিতে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দেরও বেশি সময় থেকে বিভিন্ন অর্ধযাযাবর গোষ্ঠী বাস করত, আর তারা কিন্তু পশুপালন করত। তারা গরু, ভেড়া, ছাগল এই সমস্ত চড়াতো।
এরকমই এক গোষ্ঠীর প্রধান ছিলেন দ্বিতীয় সাইরাস। ইতিহাসে যিনি সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত। 550 খ্রিস্টপূর্বাব্দে তিনি ওই অঞ্চলের বিভিন্ন গোত্রকে একত্র করতে সক্ষম হন এবং পারস্যের উত্তরাংশে অবস্থিত শক্তিশালী মেদেশ রাজ্য জয় করেন। মেদেশ ছিল তারই নানা অ্যাস্টিয়াজেসের রাজ্য, যার রাজধানী ছিল একবাটানা। তারপর সাইরাস একে একে লিডিয়া, ব্যাবিলন এই সমস্ত শক্তিশালী রাজ্যগুলো জয় করলেন এবং তিনি এই 3 রাজ্যকে এক অভিন্ন শাসন ব্যবস্থায় নিয়ে এসে গোড়াপত্তন করলেন এক নতুন সাম্রাজ্যের। সেটি হলো আকামেনিদ সাম্রাজ্য। এই আকামেনিদ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে ইতিহাসের প্রথম পারস্য সাম্রাজ্য। সম্রাট সাইরাস ক্ষমতায় আরোহণ করেই পারস্যের শাহ উপাধি ধারণ করলেন এবং প্যাসারগড় শহরের গোড়াপত্তন করে সাম্রাজ্যের রাজধানী হিসাবে ঘোষণা করলেন। সাইরাস ছিলেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন শাসক। তৎকালীন সময়ে পারস্যে কিন্তু নানান ধর্মের, নানান সংস্কৃতির মানুষ বসবাস করত। নতুন এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে সবার আগে দরকার ছিল জনগণের আস্থা অর্জন করা। আর তাই জনগণের আস্থার্জনের পাশাপাশি তাদের সহযোগিতার যে কোনো বিকল্প নেই, তা সম্রাট কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। আর তাই তিনি অধিকারকৃত রাজ্যগুলোর শাসন ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আনলেন না। এরপর সাইরাস ব্যাবিলন জয় করলেন। ওপিস নামক জায়গায় তার বাহিনী ব্যাবিলনীয় সেনাবাহিনীর মুখোমুখি হন এবং তাদের পরাজিত করেন। পরাজয়ের সংবাদ শুনে সেখানকার রাজা শহর ছেড়ে পালিয়ে গেলেন। সাইরাস তার সেবক এবং গভর্নরকে ব্যাবিলনে পাঠালেন তা দখল করার জন্য। আর সেই সময় ব্যাবিলনে প্রোপাগান্ডা ছড়ানো হয় যে সাইরাস ব্যাবিলনবাসীদের দেবতার নির্দেশে ব্যাবিলনকে মারদুককে অস্বীকারী নবনিডাসকে নিকট হতে তাদেরকে মুক্ত করতে এসেছেন। ফলে সাইরাস যখন ব্যাবিলন শহরে প্রবেশ করলেন, তখন ব্যাবিলনবাসীরা রীতিমতো উৎসব করে তাকে বরণ করে নিল, কারণ তারা ভেবেছিল যে দেবতার আদেশেই সাইরাস কিন্তু ব্যাবিলনকে দখল করতে এসেছে বা তাদের রাজার নিকট থেকে তাদেরকে মুক্ত করতে এসেছে। ব্যাবিলন অধিকারের পর সাইরাসের নির্দেশে এক শিলাস্তম্ভ নির্মিত হয়, যাতে সাইরাসের গুণকীর্তন লিপিবদ্ধ ছিল। ধর্মের প্রতি সাইরাস ছিলেন কিন্তু ভীষণ উদার। জনগণকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার দিয়েছিলেন। তিনি নির্বাসিত ইহুদিদেরকে জেরুসালেমে ফেরার ব্যবস্থাও করেছিলেন। ইতিহাসে যে 2 জন পবিত্র কুরআনে বর্ণিত ইউলকারনাইন বলে দাবি করা হয়, তার মধ্যে কিন্তু একজন ছিলেন সাইরাস এবং অপরজন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট।
এবার আসি দারায়ুসের কথায়। আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট দারায়ুস দ্য গ্রেটের শাসনকালে সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটেছিল। এই সময় এটি মধ্য এশিয়া সহ উত্তরে বলকান উপদ্বীপ, পশ্চিমে লিবিয়া, মিশর এবং পূর্বে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ যে তিনটি সভ্যতা আমরা পেয়েছি, যেমন মেসোপটেমিয়া সভ্যতা, নীল নদকে ঘিরে ওঠা মিশরীয় সভ্যতা এবং সিন্ধু নদ অববাহিকায় সিন্ধু সভ্যতা এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তিনি পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন এবং আরামীয় ভাষাকে দাপ্তরিক ভাষা হিসাবে ঘোষণা করেন। তিনি বিভিন্ন পরিমাপের একক নির্ধারণের পাশাপাশি অভিন্ন মুদ্রাও চালু করেন। সে সময় পারস্য জুড়ে অসংখ্য রাস্তা নির্মিত হয়। পৃথিবীর ইতিহাসে পারসিকরাই সর্বপ্রথম যারা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মাঝে সড়ক পথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিল। পৃথিবীর প্রথম ডাকসেবা তার হাত ধরেই কিন্তু চালু হয়। এখানে আরও একটি ঘটনার কথা বলি যে দারায়ুস কিন্তু গ্রিস দেশ জয় করার চেষ্টা করেছিলেন। গ্রিস এবং পারস্যের মাঝে বিভিন্ন সময়ে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু দারায়ুস দ্য গ্রেটের সময় সর্বপ্রথম যুদ্ধটি সংগঠিত হয়। তিনি ম্যাসিডন এবং থ্রেস জয় করেন, কিন্তু অবিশ্বাস্যভাবে সামান্য গ্রিক সেনার কাছে পরাভূত হয় দারায়ুসের বিশাল বাহিনী। ম্যারাথন নামক একটি জায়গায় যুদ্ধটি সংগঠিত হয়েছিল। এই বিজয় সংবাদ এথেন্সের মানুষের কাছে পৌঁছে দিতে ছুটে যায় ফিডিপাইডিস নামে এক গ্রিক সৈন্য। তিনি ছিলেন এক গ্রিক সৈন্য এবং তিনি ২৬ মাইল পথ দুরন্ত গতিতে দৌড়ে এথেন্সের মাটিতে খবরটা পৌঁছে দিয়ে তিনি কিন্তু মারা যান। আর আজও অলিম্পিক আসরে যে ম্যারাথন দৌড় তা এই ঘটনা স্মরণ করে এবং তাকে চিরস্মরণীয় করে রেখেছে। আচ্ছা, যুদ্ধে পারসিকরা কিন্তু পরাজিত হয়, আর সেই যুদ্ধের ঠিক 10 বছর পর আরেকটি ইতিহাসখ্যাত যুদ্ধ সংগঠিত হয়। গ্রিসকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে পিতার পরাজয়ের প্রতিশোধের উদ্দেশ্য নিয়ে সম্রাট জার্ডিস তার বিশাল সেনাবাহিনী এবং নৌবাহিনী নিয়ে গ্রিস অভিমুখে যাত্রা করলেন। থার্মোপলি নামক জায়গায় গ্রিক এবং পারস্য বাহিনীর মুখোমুখি যুদ্ধ হয়। এই যুদ্ধ ইতিহাসে ব্যাটেল অফ থার্মোপয়েল নামে পরিচিত। এই যুদ্ধে লিওনিডাসের নেতৃত্বে স্পার্টান যোদ্ধাদের বীরত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। পারস্য সাম্রাজ্যে প্রধান ধর্ম ছিল জরাথুস্ট্রবাদ। জরাথুস্ট্র এই ধর্মের প্রবক্তা। খ্রিস্টপূর্ব আনুমানিক 1500 থেকে 500 এর মধ্যবর্তী কোনো এক সময় ছিল জরাথুস্ট্রের জীবনকাল। এই সময় তার এই ধর্মমত ব্যাপকতা লাভ করে। আহুর মাজদা হলো এই ধর্মের সর্বোচ্চ দেবতা। একেশ্বরবাদ এই ধর্মমত অনুযায়ী জরাথুস্ট্র বলেছিলেন যে একজনই ঈশ্বর
এবং যিনি মানুষের নিকট ঈশ্বরের বাণী পৌঁছাবেন। জরাথুস্ট্র তার অনুসারীদেরকে অনেক দেবতার উপাসনা না করে একক দেবতা আহুর মাজদার উপাসনা করাকে শিক্ষা দিতেন। পারস্য সাম্রাজ্যের রাজাগণ ছিলেন ধর্মপ্রাণ জরাথুস্ট্রবাদী, কিন্তু তারা অন্যান্য ধর্মের প্রতিও কিন্তু ছিল উদার। সাইরাস দ্য গ্রেট নিজেও কিন্তু জরাথুস্ট্রের ভক্ত ছিলেন, তবে তিনি কখনো জোর করে কোনো জনগণের উপর তা চাপানোর কথা বলেননি। পরবর্তী রাজাগণও সাইরাসকে অনুসরণ করেছিলেন। তারা জনগণকে তাদের ইচ্ছা অনুযায়ী নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন। আর 651 খ্রিস্টাব্দে আরবদের পারস্য বিজয়ের পর ইসলাম সেখানে বিস্তৃতি লাভ করে এবং পরবর্তীতে ইসলাম ধর্ম প্রধান ধর্ম হিসাবে আত্মপ্রকাশ করে। তৎকালীন সময়ে পারস্য ধর্ম, সংস্কৃতি, স্থাপত্য শিল্প, কলা, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি বৈশ্বিক কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে। পারসিকরা ধাতব শিল্প, বস্ত্রশিল্প, শৈল স্থাপত্য শিল্প প্রভৃতিতে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করে। বিশেষ করে পাহাড়ের গায়ে খোদাই করে বিভিন্ন ভাস্কর্য, সমাধিক্ষেত্র তারা নির্মাণ করে। এখানে বলাই বাহুল্য যে নাকশে রুস্তম তার জ্বলন্ত প্রমাণ। নাকশে রুস্তম মূলত আকামেনিদ সাম্রাজ্যের রাজাদের তৈরি করা একটি সমাধিক্ষেত্র, যেটি পার্সেপোলিস থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে বর্তমান ইরানের ফারস প্রদেশে অবস্থিত। সম্রাট দারায়ুস দ্য গ্রেটের নির্দেশে এটি কিন্তু নির্মিত হয়। আর এখানে দারায়ুস দ্য গ্রেট, জার্জিস এবং দ্বিতীয় দারায়ুস এই সমস্ত সম্রাটদের সমাধিও কিন্তু রাখা আছে। এছাড়া অক্সাস নদীর উত্তর উপকূলে আবিষ্কৃত হয় ধাতুর তৈরি 180টি মূল্যবান জিনিসপত্র। এতে পাওয়া যায় স্বর্ণ এবং রৌপ্য নির্মিত মুদ্রা, পানপাত্র, মূর্তি, আংটি, ছোট আকৃতির রথ, তলোয়ারের খাপ প্রভৃতি, যাদের গায়ে সুন্দর সুন্দর নকশা আঁকা আছে। এবং এই সব জিনিসপত্র উপাসনালয়ে ব্যবহৃত হতো। বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে এগুলো সংরক্ষিত করে রাখা আছে। আর এই সমস্ত জিনিস দেখে পারসিকদের ধাতব শিল্পে উৎকর্ষতার প্রমাণ পাওয়া যায়। এরপর আমরা দেখি যে প্রশাসনিক সুবিধার্থে সাইরাস দ্য গ্রেটের সময়ে পুরো সাম্রাজ্যটা কিন্তু 26টা এবং দারায়ুস দ্য গ্রেটের সময় 36টা প্রদেশে বিভক্ত ছিল। প্রত্যেকটা প্রদেশ শাসনের জন্য একজন করে গভর্নর থাকতেন। তাছাড়া কর আদায়, আইন শৃঙ্খলা রক্ষা, বিচারিক কার্যকর্ম পরিচালনা করা, সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ বা দায়িত্ব পালনের জন্য গভর্নরদেরকে নিয়োগ করা হতো, যাতে সমস্ত শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। 480 খ্রিস্টপূর্বাব্দে জার্জিসের গ্রিস অভিযানের পর থেকেই এই পারস্য সাম্রাজ্য ক্ষয়িষ্ণু হওয়ার পাশাপাশি ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার রাজকোষ খালি করতে থাকে। এই সময় উত্থান ঘটে দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেটের। সম্রাট তৃতীয় দারায়ুসের সাথে তার কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়, আর অবশেষে 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের হাতে
এই পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। তাহলে মেয়েরা, তোমরা পারস্য সাম্রাজ্য নিয়ে আজ অনেক কিছু জানলে, যেগুলো আমি বিশ্বাস করি তোমাদের পড়াশোনার জীবনে বা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তোমরা ভালো করে এটা শুনো এবং ভালো করে চ্যাপ্টারটা পড়ো। আজ তাহলে এইটুকুই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড বাই।